নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। যেমন কুকুর তেমন মুগুর। চীনের মানচিত্র যুদ্ধের অস্ত্র, সেই অস্ত্রেই চীনকে জবাব দিল ভারত। কিন্তু আসল খেলাটা কোথায় একবার বলি। কি বিষয়, কোন বিষয়ে কথা বলছি, কোথায় নাম ম্যাপ মানচিত্র যুদ্ধ হলো সেইটা বলি। বন্ধুরা, যুদ্ধ মানেই বন্দুক, কামান, ক্ষেপণাস্ত্র নয়। 21 শতকে এমন যুদ্ধ হয় যেখানে একটা গুলিও চলে না, কোনো সেনা সীমান্ত পার হয় না, অথচ নিঃশব্দে বদলে দেওয়ার চেষ্টা হয় একটি দেশের সীমানা। অস্ত্রটা খুব সাধারণ, একটা মানচিত্র আর কয়েকটি নাম। চীন বহু বছর ধরে ঠিক এই অস্ত্রটাই ভারতের বিরুদ্ধে ব্যবহার করে আসছে। দেখুন, অরুণাচল প্রদেশ ভারতের অঙ্গরাজ্য। সেখানে ভারতের সরকার আছে, ভারতের প্রশাসন আছে, ভারতীয় নাগরিকরা থাকেন, ভারতের সেনাবাহিনী সীমান্ত পাহারা দেয়। কিন্তু চীন বলে না, অরুণাচল প্রদেশের বড় অংশই তাদের, চীনের। বেজিং এই অঞ্চলকে বলে জাংনান, অর্থাৎ সাউথ তিব্বত, দক্ষিণ তিব্বত। শুধু বলেই থেমে থাকেনি। অরুণাচলের ভারতীয় জায়গাগুলো, যে অরুণাচলের যে ভারতের মধ্যে রয়েছে যে যারা রাজ্য, তার জায়গাগুলোর নাম পাল্টে নিজেদের মতো চীনা নাম দিয়ে সরকারি তালিকা পর্যন্ত প্রকাশ করেছে বেজিং এটা, এবং সেটা সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে। ভারত এতদিন শুধু করতো কি, ওরা নাম পাল্টে দেয়, নাম দিয়ে দেয় ভারতের জায়গার চীনা নাম, আর ভারত বারবার প্রতিবাদ করে। ওরা আবার নাম দেয়, ভারত প্রতিবাদ করে, আবার নাম দিল চীন, ভারত প্রতিবাদ করে। এবং এইবার শুধু করছে, ভারত এতদিন ভদ্র ভাষায় বলতো আপনি আমার বাড়ির নাম পাল্টে দিলেই বাড়িটা আপনার হয়ে যায় না। চীন থামেনি, থামার কথাও নয় চীনের। এবার ভারতও খেলার পদ্ধতিটা পাল্টে দিল। তারা কি করলো, শুধু প্রতিবাদ নয়, তারা করলো কি, তাদের যেসব অংশ চীনের দেশের মধ্যে রয়েছে, চীনের অধিকারে রয়েছে, সেই জায়গাগুলো, সেই সাথে সাথে চীন যে জায়গাগুলোর নাম দিয়েছে, অরুণাচল প্রদেশের যে জায়গাগুলো ভারতের দখলে আছে, অথচ চীন নাম দিয়েছে চীনা নাম, সেই জায়গাগুলোর মধ্যে এই রকম বেশ কিছু জায়গার নাম আগে নাম ছিল না, কিন্তু সেই সমস্ত নামগুলো ভারত করলো কি, নিজেদের দেশের নামে তাদের নামটা দিয়ে সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে সেটা ছেপে দিল। বোঝাতে পারলাম ব্যাপারটা? অর্থাৎ ভারতের মধ্যে অরুণাচল প্রদেশের যেসব জায়গা, যে জায়গাগুলোর নাম চীন করতো কি তাদের মতো করে দিয়ে রাখতো, ভারত করলো কি সেই জায়গাগুলোর নাম নিজেদের মতো করে দিয়ে দিল, দিয়ে মানচিত্রে সেইগুলো সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে প্রকাশ করে দিল। শুধু সেই জায়গাগুলোই নয়, চীনের দখলের আছে, অথচ ভারত তাদেরকে নিজেদের জায়গা মনে করে, এমন জায়গাও পর্যন্ত ভারত তাদের নাম ভারত নাম দিয়েছে। এই মোট এইগুলোর নাম হয়েছে 27টা জায়গা। এই 27টা জায়গার মধ্যে একটা রয়েছে, একটা কেন 2-3টে এমন নাম আছে যেগুলো ভারতের পুরনো ক্ষত, পুরনো ঘা, সেটা শুকায়নি। যেমন তার নাম হচ্ছে লংজু। এই লংজু নামটা, এখান থেকেই আজকের এই গল্পটা, আজকে যে প্রতিবেদনটা, এখান থেকেই শুরু করি। প্রথমে বলি চীন নাম পাল্টায় কেন। প্রশ্নটা খুব স্বাভাবিক। একটা পাহাড়ের নাম বদলে দিলাম, একটা গ্রামের চীনা নাম দিলাম, তাতে কি হলো? ভারত কি জায়গাটা চীনকে দিয়ে দেবে? অবশ্যই নয়। তাহলে বেজিং এই কাজ বারবার করে কেন? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে টেরিটোরিয়াল ডিসপিউট বা ভূখণ্ডের বিরোধ শুধু সেনাবাহিনী দিয়ে লড়া হয় না, লড়াই হয় ইতিহাস দিয়ে,
লড়াই হয় মানচিত্র দিয়ে, লড়াই হয় সরকারি নথি দিয়ে, এমনকি লড়াই হয় নাম দিয়েও। চীন যদি ধরুন বছরের পর বছর তার সরকারি মানচিত্রে অরুণাচলের একটি জায়গাকে চীনা নামে দেখায়, সরকারি নথিতে সেই নাম ব্যবহার করে, নিজেদের নাগরিকদের সেই নাম শেখাতে থাকে, তাহলে একটা ন্যারেটিভ তৈরি হয়ে যায়। তারপর বেজিং বলতে পারে কোনো দিন, দেখুন আমরা তো বহু বছর ধরেই এই জায়গাকে আমাদের ভূখণ্ড হিসেবে দেখিয়ে এসেছি, এটা ভারত দখল করে নিয়েছে। এটাই হলো কার্টোগ্রাফিক অ্যাসারশন। সহজ বাংলায় বললে মানচিত্র ব্যবহার করে নিজের দাবিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা। চীন এই কাজ একবার করেনি। 2017 সালে চীন প্রথম সাম্প্রতিক বড় তালিকা প্রকাশ করলো। অরুণাচলের 6টা জায়গার তথাকথিত স্ট্যান্ডার্ড চাইনিজ নাম দিল। 2021 সালে আবার দিল 15টা, কটা হলো 21টা মোট। 2023 সালে আরও 11টা, মানে 32টা হয়ে গেল। 2024 সালে একসঙ্গে 30টা জায়গার নাম পাল্টে দিয়ে দিল, চীনা নাম দিয়ে দিল, মানে 62টা। আবার 2025 সালের মে মাসে আরও 27টা জায়গাকে চীনা নাম দিয়ে দিল। জায়গাটা কার? ভারতের। কোথায় আছে? অরুণাচলে, ভারতের অধিকারে। এর মধ্যে পাহাড় ছিল, নদী ছিল, গিরিপথ ছিল, বসতি ছিল। অর্থাৎ এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক স্ট্র্যাটেজি চীনের। চীন অরুণাচল প্রদেশের প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দাবি করে, এবং এই অঞ্চলটিকে তারা বলে সাউথ টিবেট বা দক্ষিণ তিব্বত। ভারত প্রতিবার সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের বক্তব্য খুব পরিষ্কার, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, নাম পাল্টালে বাস্তবতা পাল্টায় না। কথাটা ঠিক, কিন্তু এবার ভারত শুধু কথায় উত্তর দিল না, শুধু প্রতিবাদ করলো না, মানচিত্রে উত্তর দিল। ভারতের 27 জায়গার গল্পটা কি? 27টা নাম চেঞ্জ করেছে এই কয়েকদিন আগেই। কেন্দ্রীয় সরকার অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করে 27টা গুরুত্বপূর্ণ জায়গা ও জিওগ্রাফিক্যাল ফিচার তাদের সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে স্ট্যান্ডার্ড নামে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করেছে। সরকারি বক্তব্যের কি উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, জায়গাগুলিকে নির্ভুলভাবে চিহ্নিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সেগুলো সম্পর্কে একটা জাগরুকতা, অ্যাওয়ারনেস বাড়ানো। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সরকারি মানচিত্রের একটা আলাদা গুরুত্ব আছে, কারণ সার্ভে অফ ইন্ডিয়া কোনো পর্যটন সংস্থার ছাপানো মানচিত্র নয়, এটি ভারতের জাতীয় ম্যাপিং অথরিটি মানচিত্র তৈরি করে। অর্থাৎ ভারত তার অফিসিয়াল কার্টোগ্রাফিতে বলছে আমাদের টেরিটরি সম্পর্কে আমাদের সরকারি অবস্থান এটাই। কিন্তু আবার বললাম, এই সবের বাইরেও একটা আকর্ষণীয় একটি চরিত্র আছে, সেই চরিত্রটার নাম লংজু। এই লংজু 1959 সালে ফিরে যায়। ভারত চীন যুদ্ধ কবে হয়েছিল? 62 সালে। তারও 3 বছর আগে সীমান্তে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলি আসন্ন ঝড়ের পূর্বাভাস দিয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জওহরলাল নেহেরু, তিনি সেই পূর্বাভাসকে পাত্তাই দেননি। তিনি তখনও হিন্দি চীনি ভাই ভাই করছেন। এবং 1959 সালে কি হয়েছিল? এই লংজুতে একটা বড় ঘটনা ঘটেছিল। লংজু হচ্ছে বর্তমান যে অরুণাচল প্রদেশ, তার আপার সুবনশিরি সেক্টরের কাছে, এবং সেটা কিন্তু 1959 সালের ওই চীন দখল করে নেওয়ার আগে পর্যন্ত সেটা ভারতের ছিল, ভারতের ভূখণ্ড। তারপর সেটা করলো কি, এটা কোন জায়গায় আছে? এটা লংজু হচ্ছে ম্যাকমোহন লাইনের দক্ষিণে। এই ম্যাকমোহন লাইনটা চীন কিন্তু একে বৈধ আন্তর্জাতিক সীমান্ত মানে না। 1959 সালে লংজু এলাকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়। তারপর পরিস্থিতি বদলে যায়, লংজু চলে যায় চীনের নিয়ন্ত্রণে। আজও
সেই নিয়ন্ত্রণ তারা চীনের অধিকারে আছে। ভারত তার মানে লংজু কোথায় আছে? চীনের দখলে। ভারত তাদেরকে দাবি করছে, কিন্তু 1959 সাল থেকে ভারত সেটা ফিরিয়ে নেয়ার ব্যাপারে কিংবা অন্য কোনো রকম কিচ্ছু করেনি। এই অবস্থায় আজকে এসে ভারত করলো কি, বলল যে এই জায়গাটি আমাদের নাম দিচ্ছি এই লংজু। তো তার মানে ভারত দেখালো চীন যেমন ভারতের দখলে থাকা এলাকাকে তারা নাম দিচ্ছে, যদিও সেটা ভারতেরই এলাকা, চীন জবরদস্তি নাম দিচ্ছে। আর ভারত এবার করলো কি, নিজেদের এলাকা যেটা চীন দখল করে রেখে দিয়েছে সেই জায়গার নাম নিজেরা দিয়ে দিল। অর্থাৎ এটা পাঠিয়ে জায়গাটা পুনর্দখল হচ্ছে না, সীমান্ত বদলাচ্ছে না, কিন্তু ভারত বলছে চীনের হাতে জায়গাটার ফিজিক্যাল কন্ট্রোল রয়েছে, কিন্তু ভারত তার টেরিটোরিয়াল ক্লেম ছেড়ে দেয়নি। এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা টেরিটরি বহু দশক অন্য দেশের নিয়ন্ত্রণে থাকলে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে, আপনারা এতদিন কি করছিলেন? আপনারা কি দাবিটা ছেড়ে দিয়েছিলেন? 1959 জওহরলাল নেহরু ওর জায়গাটা ছেড়ে দেওয়ার পর থেকে হাত গুটিয়ে বসেছিলেন, আর রাহুল গান্ধীরা বলেন যে নরেন্দ্র মোদীর আমলের সরকার তারা চীনের কাছে এতটা জমি ছেড়েছে, অতটা জমি ছেড়েছে। অথচ ইতিহাসের পেছন দিকে তাকালেই বুঝতে পারবে কে কাদের কাছে কতটা জমি ছেড়েছে। ভারত তার সরকারি মানচিত্রে নিজের অবস্থান স্পষ্ট রাখলে ভবিষ্যতের বাউন্ডারি নেগোসিয়েশনে বলতে পারবে ভারত কখনো তার দাবি পরিত্যাগ করেনি, ওই জায়গা আমাদের। এবার বুঝুন, চীনের ওষুধ তার মানে চীনকেই দিল। যেমন কুকুর তেমন মুগুর। চীন অরুণাচলের ভারত নিয়ন্ত্রিত জায়গার চীনা নাম দেয়, ভারত বলে নাম দিলেই জায়গা তোমাদের হয়ে যায় না। 100% ঠিক। কিন্তু ভারত এবার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলো, সেগুলো হচ্ছে নিজেদের অফিসিয়াল ম্যাপ এবং জিওগ্রাফিক্যাল নমেনক্লেচারের মধ্যে আরও স্পষ্ট করে তুলে দিল নিজের দাবি। অর্থাৎ দিল্লির বার্তা অনেকটা এরকম, তোমরা যদি মানচিত্র দিয়ে তোমাদের ক্লেম প্রতিষ্ঠা করতে চাও, ভারতও মানচিত্রে নিজের ক্লেম স্পষ্ট করবে। এই জন্যই আমি ঘটনাটাকে বলবো কাউন্টার ম্যাপ ওয়ারফেয়ার, মানে এটা মানচিত্রের লড়াই। তবে একটা কথা পরিষ্কার রাখা দরকার, ভারত চীনের মতো হুবহু এক কাজ করছে এই কথা বোঝা যায় না। ভারত কখনো চীনের নিজের জমিকে ভারত দখল করে নিজেদের নাম দিচ্ছে না। ভারত যে নামটা দিচ্ছে সেটা হচ্ছে ভারতের নিজের জমি, যেটা চীন দখল করে রেখেছে, সেইখানে ভারত তার নাম দিয়ে নিজেদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করে রাখলো। এবং এই স্ট্র্যাটেজিক মেসেজে একটা মিল আছে। যেমন ধরুন, নিজের টেরিটোরিয়াল ক্লেমকে সরকারি নথি এবং মানচিত্রে প্রতিষ্ঠিত রাখা, ম্যাকমোহন লাইন আর এলএসি এই দুটো যদিও এক নয়, এবং আমি আগেই বলেছি এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেখানটায় আর ম্যাকমোহন লাইন তৈরি হয়েছিল 1914 সালের সিমলা কনভেনশনের সময়। ভারত পূর্বাঞ্চলে এই লাইনকে তার আন্তর্জাতিক সীমান্তের ভিত্তি হিসেবে দেখে, চীন সেটা দেখে না। আর এলএসি হচ্ছে কি, আজ বাস্তবে ভারতীয় বাহিনী কতদূর পর্যন্ত নিয়ন্ত্রণ করছে এবং চীনা বাহিনী কোথায় নিয়ন্ত্রণ করছে, এই যে সীমারেখাটা, এই সীমাটাই হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এলএসির সঠিক অ্যালাইনমেন্ট নিয়েও ভারত ও চীনের ধারণা সব জায়গায় এক নয়, তাই সীমান্তে মাঝে মধ্যেই পেট্রোল কনফ্রন্টেশন হয়। এই কারণে লংজুর মতো জায়গা বোঝার সময় আমরা বলতে পারি যে ভারত অ্যাকচুয়াল কন্ট্রোল তার কাছে নেই, কিন্তু ভারত লংজু ফেরত নেওয়ার প্রস্তুতি হয়তো নিচ্ছে না এখন, কিন্তু লংজুর জন্যে ভারত বলে রাখলো যে তোমরা আমাদের জায়গায় নিয়ে রেখে দিয়েছ, কিন্তু আমরা যার দাবি ছাড়িনি, আমরা তার মানচিত্র আমাদের ম্যাপে দেখিয়ে দিয়ে দিলাম এটা ভারতের। মানচিত্রে একটা জায়গা দেখানো আর সামরিক অভিযান এক জিনিস নয়।
অর্থাৎ ব্যাপারটা হচ্ছে গুলি না চালিয়ে যুদ্ধ না করে নিজের রাজনৈতিক ও টেরিটোরিয়াল পজিশন আরও পরিষ্কার করে দিল ভারত। বলল ভারত যে আমরা আলোচনা করব, সীমান্তে শান্তি চাই, কিন্তু নিজের দাবি ভুলে যাব না। চীনের জন্য বার্তাটা কোথায়? এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, গত কয়েক বছরে ভারত চীন সম্পর্ককে আবার কিছুটা স্বাভাবিক করার চেষ্টা হয়েছে, কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা মানে টেরিটোরিয়াল ডিসপিউট এটা ভুলে যাওয়া নয়। দিল্লি এই দুটো ট্র্যাক পাশাপাশি চালাতে চাইল। একদিকে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট, ব্যবসা করব ইত্যাদি সব কিছুই ঠিক আছে, অন্যদিকে টেরিটোরিয়াল অ্যাসারশন, অর্থাৎ কথা হবে, ব্যবসা হবে, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হবে, কিন্তু অরুণাচল নিয়ে ভারতের অফিসিয়াল পজিশন নরম হবে না। এর বাস্তব লাভটা কী তাহলে? কেউ প্রশ্ন করতেই পারেন, মানচিত্রে নাম লিখে কী লাভ? চীনের সেনা কি সরে যাবেন না? লংজু কি আগামীকাল ভারতের হাতে চলে আসবেন না? তাহলে লাভটা কোথায়? লাভ চারটি। প্রথমত, ভারতের ক্লেমের ডকুমেন্টারি একটা এভিডেন্স থাকলো, কন্টিনিউটি থাকলো। দ্বিতীয়ত, ভবিষ্যতের বাউন্ডারি নেগোসিয়েশনে ভারতের অবস্থান স্পষ্ট করে রাখা হলো। তৃতীয়ত, চীনের একতরফা এই মানচিত্র প্রোপাগ্যান্ডা এইটার আনকন্টেস্টেড থাকলো না, অর্থাৎ ভারতও নেমে পড়লো ওই একই খেলায়। আর চতুর্থত, নিজের নাগরিকদের কাছে ভারত পরিষ্কার করে দিল কোন টেরিটরি সম্পর্কে ভারতের অফিসিয়াল পজিশন কী। সুতরাং এইগুলোই হচ্ছে সবথেকে বড় জিনিস। এইবার 1 ইঞ্চি মানে এখান থেকে আর একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে মানচিত্রে লড়াই যেমন সভারেন্টি রক্ষার অস্ত্র, তেমনি ডিপ্লোমেসির জন্যও কখনো কখনো বোঝাও হয়ে ওঠে। বন্ধুরা, লংজুর গল্পটা আমাদের একটা খুব বড় শিক্ষা দেয়। 1959 সালে যেখানে ভারত চীন সংঘর্ষ হয়েছিল, 1962 যুদ্ধের এত দশক পরেও সেই জায়গার প্রশ্ন শেষ হয়নি। সীমান্তে আজ হয়তো গুলি চলছে না, কিন্তু লড়াই থামেনি। শুধু অস্ত্র বদলেছে, কখনো রাস্তা, কখনো সেতু, কখনো সীমান্ত গ্রাম, কখনো কূটনীতি, আর কখনো একটা মানচিত্রের ওপর লেখা একটা নাম। চীন বহু বছর ধরে এই খেলা খেলে আসছে। তারা বলছে অরুণাচল আমাদের, সাউথ টিবেট, এই টিবেট তার জবরদখল করে নিয়েছে তিব্বতীদের কাছ থেকে। ভারত বলছে অরুণাচল ভারতের ছিল, ভারতের আছে, ভারতের থাকবে। আর এবার ভারত শুধু কথায় নয়, অফিসিয়াল কার্টোগ্রাফিতেও নিজের অবস্থান আরও স্পষ্ট করছেন। এখন এই যে টোটাল জায়গাগুলো, এইখানটায় একটা জিনিস সেখানটায় বলতে হবে যে চীন ভবিষ্যতে, আজকে না হয় চীন দ্বিতীয় শক্তি, সামরিক, আর্থিক সব দিক দিয়েই দ্বিতীয় শক্তি। ভারত 3 নম্বরে আছে, আর্থিক দিক দিয়ে ইত্যাদি দিকে 3 নম্বর, তার নিচে আছে। এমন দিন তো আসতে পারে, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে, যখন চীনকে ছাপিয়ে ওপরে উঠতে পারে ভারত সব দিক দিয়েই। সুতরাং সেই দিনের জন্যে আগের থেকেই রাস্তা তৈরি করা হচ্ছে, এবং সেটা করে রাখলো ভারত। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।